ইস্যুতে উত্তপ্ত সব বিশ্ববিদ্যালয়ে দুপুরে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ, বিকেলে সব ক্যাম্পাসে আন্দোলনকারীদের বিক্ষোভ। অবশেষে মুক্তি মিলছে চট্টগ্রামে ভোটারদের শিক্ষা সনদ কিংবা বৈধ কাগজে মিলবে জাতীয় পরিচয়পত্র, সেবার মান নিয়ে শঙ্কা। ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনা সাব রেজিস্ট্রি অফিসে, ঘুরতে হয় মাসের পর মাস, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঝিনাইদহে নদীর জায়গা দখল করে ঘরবাড়ি দোকানপাট নির্মাণ, খননের অভাবে অস্তিত্ব সংকটে 14টি নদী, নীরব কর্তৃপক্ষ। J.D. Vance for the office of Vice President of the United States of America. এবং মার্কিন নির্বাচনে ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা, ভাইস প্রেসিডেন্ট থাকছেন সিনেটর জেডি ভ্যান্স। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। কোটা ইস্যুতে সব বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দিনভর সংঘর্ষের পর রাতেও আবাসিক হলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সলমা জাহানের ডেস্ক রিপোর্ট। দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গভীর রাতে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত 1:40 এ হামলা হয়। এতে অংশ নেয় বহিরাগত সহ ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত অবরোধ করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে তারা। আন্দোলনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। নিজেদের অধিকারের জন্য লড়াইটা করতেছি, শুরু থেকে করতেছি, এখনো করতেছি। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এক, ফলে এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে সারা বাংলাদেশের সর্বাত্মক অবরোধের ঘোষণা হয়েছে, তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় মাঠে দাঁড়িয়েছি। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজ থেকে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে কোটা সংস্কারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সোমবার মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ওপর হামলা ও হলে ভাঙচুরের প্রতিবাদে দুপুর 1:30টায় বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি। এদিকে হামলার প্রতিবাদে বিকেল 3টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন। চলমান কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত রাজপথ। সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের মাঝে চলে দফায় দফায় সংঘর্ষ। দিনব্যাপী চলা সংঘর্ষে প্রায় 1000 খানেক শিক্ষার্থী আহত হয় বলে দাবি দুপক্ষের। সংঘর্ষ শেষ হলেও রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আজকে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর তারা হামলা চালিয়েছে। সারাদিনের ঘটনাযোগ্য যদি আমরা বলি, বাংলাদেশ ছাত্রলীগ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে, 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দিনের কর্মসূচি শেষ হলেও রাতে তাদের উপর হামলার চেষ্টা করে ছাত্রলীগ। এ সময় মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। এর সামনে যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি, এর সামনে যেই আসুক না কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি। আগামীকালকে শুধু না, আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। রাতভর ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি এলাকা জুড়ে সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
কোটা ইস্যুতে উত্তপ্ত দেশের বিদ্যাপীঠগুলো। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে রাস্তা অবরোধ করে মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন। বর্তমানে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের দুই পক্ষের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কেমন পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জেসিকা, বগুড়াতে কিন্তু আজকে সকাল থেকেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং সরকারি আজিজুল হক কলেজের সামনেই দুইটি বিদ্যালয়ের সামনেই কিন্তু সড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলন করেছে কিন্তু শিক্ষার্থীরা। সকাল 10টায় কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টার বেশি সময় কিন্তু ঢাকা রংপুর মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছিল। একই সময়ে সরকারি আজিজুল হক কলেজের সামনেও কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। এবং এই সরকারি আজিজুল হক কলেজে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আসলে এই ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সেই ককটেল বিস্ফোরণে 3 জনের কিন্তু আহত হওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। এবং তারপর পরে কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগের কিন্তু শত শত নেতাকর্মী অবস্থান নিয়েছে এবং ক্যাম্পাসে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যেই শুধু ছাত্রলীগ না, আওয়ামী লীগ থেকে শুরু করে যুবলীগের নেতৃবৃন্দরাও কিন্তু সরকারি আজিজুল হক কলেজের এই ক্যাম্পাসে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং একই সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে কালকে রাত থেকে শিক্ষার্থীরা যে বেগবান আন্দোলন গড়ে তুলেছে, সেই শিক্ষার্থীরাও কিন্তু ক্যাম্পাসের ভিতরে তারা কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং পৃথক পৃথক এই দুইটি জায়গাতেই কিন্তু শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন চালাচ্ছে এবং মুখোমুখি অবস্থান কিন্তু নিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরাও। এখানে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা রয়েছে, এখানে সরকারি আজিজুল হক কলেজের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, ক্যাম্পাসে বড় বড় মিছিল করছে। এবং তারা যেটি বলছে যে কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদেরকে কোনোভাবেই ক্যাম্পাসে নাশকতা বা নৈরাজ্য তারা করতে দিবে না। এটা তাদের দাবি যে ককটেল বিস্ফোরণের যে ঘটনা তা কিন্তু সেই আন্দোলনকারীদের মধ্যে লুকিয়ে থাকা ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, এটা ছাত্রলীগ দাবি করছে। এখন পর্যন্ত এই ক্যাম্পাসে কিন্তু আমরা যেটি দেখেছি যে ছাত্রলীগের বেশ কয়েকটা গ্রুপ কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং একই সময়ে পাল্টাপাল্টি সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছে। জেসিকা, আসলে বলা যাচ্ছে না কখন কি হবে। তবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভিতরে সাধারণ শিক্ষার্থীদের যে বিক্ষোভ এবং মিছিল এবং কোটা সংস্কার আন্দোলনের জন্য যে তাদের যে মিছিল তা কিন্তু এখনো চলমান রয়েছে। জেসিকা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে কোটা সংস্কার আন্দোলন সহ সার্বিক চিত্র নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। কোটা সংস্কারের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। শিক্ষার্থীদের কি কর্মসূচি রয়েছে আজকে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। খুলনায় কিন্তু আসলে কোটা আন্দোলনকারীরা সকাল থেকেই মাঠে নেমেছে। সকাল 10টায় নগরীর নতুন রাস্তা মোড়ে বিএল কলেজের শিক্ষার্থীরা কিন্তু খুলনা যশোর সড়কটি অবরোধ করে। এরপর 11টার দিকে নগরীর শিববাড়ির মোড়ে কিন্তু নর্দার্ন বিশ্ববিদ্যালয় সহ এমএমসিটি কলেজ সহ কমার্স কলেজ সহ বিভিন্ন কলেজের যেই শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে এসে অবরোধ করে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার শিববাড়ি মোড়ে। এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোটা আন্দোলনে তারা মাঠে নেমেছে এবং তারা তাদের যৌক্তিক যে দাবিগুলো সেটা আসলে উপস্থাপন করছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে আন্দোলনে নেমেছে এই আন্দোলনে একটি ছাত্র সংগঠন তাদের উপর যে ন্যাক্কারজনক হামলা করছে তারা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছে যে তারা যেন তাদের কোটা আন্দোলনের বিষয় যে আন্দোলন সেটা যেন সফল হয়। আমরা এই বিষয়ে কথা বলবো শিক্ষার্থীর সাথে। আসলে আপনাদের কি দাবি নিয়ে এসেছে? আমাদের যৌক্তিক কোটা যে আমাদের যে কোটা পদ্ধতি আছে এই সংস্কার চাই। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। কোটা ইস্যুতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনভর সংঘর্ষের পর রাতেও আবাসিক হলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। ক্যাম্পাসের এখনকার অবস্থা কি, কেমন দেখছেন, আজ কি কি কর্মসূচি রয়েছে?
জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনেই। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে, আপনাকে জানিয়ে রাখি। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মীদের সাথে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আপনি জানেন যে রাতে কিন্তু 4টার দিকে কিন্তু উপাচার্য বাসভবনের সামনে যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছিল। তখন কিন্তু আমরা দেখেছি যে ওখানেও কিন্তু ছাত্রলীগের কর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আন্দোলনের কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছিলাম যে সন্ধ্যার পরে কিন্তু তারা মশাল মিছিল করবে, কিন্তু আবার কিছু কিছু ছাত্র বলছে যে তারা পূর্ব ঘোষিত যে কর্মসূচি আছে কর্মসূচিটা এখন তারা আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের সামনে কিন্তু অনেকেই জড়ো হচ্ছে। এবং আমরা কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু প্রত্যেকটি ছাত্রদেরকে কিন্তু তারা আহ্বান জানাইছে যে শহীদ মিনারের সামনে, জাহাঙ্গীরনগর যে শহীদ মিনার আছে এই শহীদ মিনারের সামনে আসার জন্য। এবং আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা কিন্তু এই শহীদ মিনারের সামনে আসতে শুরু করেছে। এবং তারা তাদের কর্মসূচির কথা আমরা জিজ্ঞেস করলে তারা সেই উত্তরে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা এক জায়গায় জড়ো হওয়ার পরে তারপরে তারা তাদের কর্মসূচি ঘোষণা করবে, এমনটি কিন্তু জানিয়েছে। এখন পর্যন্ত যে অবস্থা আপনাদেরকে জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল জেসিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের আজকের এই দিনে 111-এর তত্ত্বাবধায়ক সরকারের হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে কারাবন্দী হন তিনি। ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। 2007 সালের 16 জুলাই ভোরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তার বাসা ঘেরাও করে। তাকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাসিনা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দেশ বিদেশের নানা চাপের মুখে প্রায় 11 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 11 জুন জামিনে মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা। দেখছেন সংবাদ দুপুর। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে দীর্ঘদিনের জটিল প্রক্রিয়া থেকে মুক্তি মিলছে চট্টগ্রাম অঞ্চলের ভোটারদের। রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র সেবা স্থবির ছিল 7 বছর। এবার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সহজে চট্টগ্রাম অঞ্চলের প্রকৃত নাগরিকরা সেবা পাবেন। তবে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, চারিদিকে দুর্নীতির মহোৎসবের এই সময়ে সেবাটি দুর্নীতিমুক্ত থাকবে কিনা সে প্রশ্ন রয়ে যায়। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2017 সালে 10 লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়। 3 দশক মিলিয়ে তাদের সংখ্যা 22 লাখেরও বেশি। শুধু কক্সবাজারেই নয়, রোহিঙ্গারা ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। তারা সমতলে ছড়িয়ে পড়ায় এনআইডি সেবা কার্যক্রমে পড়তে হয় জটিলতায়। এই শরণার্থী জনগোষ্ঠী যেন এদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেজন্য 2019 সালে চট্টগ্রাম অঞ্চলে 32টি উপজেলা ও থানাকে বিশেষ এলাকা ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে বিপাকে পড়েন প্রকৃত ভোটাররা। এবার সেই তিক্ততা থেকে মুক্তি দিতে সহজ হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা। নতুন নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে যে নাগরিকের একাডেমিক সনদ বা বৈধ কাগজপত্র আছে, কেবল তাদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। তবে সন্দেহভাজন রোহিঙ্গাদের আবেদন পড়লে সেগুলো বিশেষ কমিটিতে যাবে। এই প্রস্তাব যদি কমিশন মেনে নেয়, সেক্ষেত্রে আমরা এটা পরিপত্র আকারে জারি করব এবং আমাদের যে বিশেষ এলাকায় যারা আমাদের বাংলাদেশি নাগরিক আছে, যারা মানে বাংলাদেশেই পড়াশোনা করেছে, বাংলাদেশেই তারা মানে বংশ পরম্পরায় বাস করছে, তাদের এনআইডি পাওয়াটা সহজতর হবে। বিশেষজ্ঞরা সহজেই সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন। এখন এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের আন্তরিকতা। দুর্ভাগ্যবশত আমাদের সারা বাংলাদেশে এখন দুর্নীতির মহোৎসব চলছে। অনেকের আশঙ্কা যে এনআইডি সেবাতেও দুর্নীতি ঢুকে গিয়েছে, যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল
অর্থের বিনিময়ে কিংবা স্বার্থের বিনিময়ে তারা রোহিঙ্গাদেরকে এই এনআইডি প্রদান করছে, তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে। নির্বাচন কমিশন বলছে গেল কয়েক বছরে চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের ভোগান্তির কোনো সীমা নেই। তবে শিক্ষা সনদ বা বৈধ কাগজের ভিত্তিতে এই সেবা দেওয়া হলে হাঁপ ছেড়ে বাঁচবেন চট্টগ্রামবাসী। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনার সাব রেজিস্ট্রি অফিসে, আবার ঘুষ দিয়েও ঘুরতে হয় মাসের পর মাস। সেবা প্রার্থীদের অভিযোগ, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে কর্মকর্তা কর্মচারীরা নিচ্ছে ঘুষ। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। সেবা প্রত্যাশীর কাছ থেকে ঘুষ নেয়ার এ দৃশ্য বরগুনার সাব রেজিস্ট্রি অফিসের। গুনে গুনে ঘুষ নিচ্ছেন এ অফিসের নকল নবিশ মোহাম্মদ মনির। শুধু মনির নয়, অফিসে প্রতিটি রুমে প্রকাশ্যে হচ্ছে অবৈধ টাকার লেনদেন। ভুক্তভোগীদের অভিযোগ, জমির নকল দলিল করা বা দলিলের সইমোহর তুলতে গুনতে হয় বাড়তি টাকা। চাহিদা অনুযায়ী টাকা দিলে কাজ হয় রকেট গতিতে, আর টাকা কম দিলে শুরু হয় হয়রানি। সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস ঘুরতে হয় সেবা পেতে। অফিসের কর্মীরাই যখন জড়িয়ে পড়েছেন এমন অনিয়মে, সেই সুযোগে ফায়দা লুটছে দালাল চক্র। আজ যদি না লাগবে 2200, আর যদি এক সপ্তাহ পরে নেন তাহলে লাগবে 1700। এখানে নকল নিতে আইলে এক একজনে এক এক কথা কয়, যে একটা তফসিল নেওয়ানে লাগবে 200, একটা টোকা নেওয়ানে লাগে 100। এরপর আবার দীর্ঘদিন ঘোরাও লাগে। আজকে কয়েক 1 ঘন্টার মতো হয়ে গেছে, এতে দেখা যায় যে অনেক দিন পার হয়ে গেছে। এই দালালের মাধ্যমে আমি এই জায়গায় এসে কথা বললাম, আগামীকালকে আপনি দলিল পেয়ে যাবেন। আজকে 3 মাস যাবত এখন পর্যন্ত দলিল দিতেছেন। 1 বছর হয়ে গেছে টাকা দিচ্ছি, এখন পর্যন্ত হয়ে সইমোহর কোনো দিতে আসে না। তবে ভুক্তভোগীদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে সাব রেজিস্ট্রার বলছেন নিয়ম মেনেই চলছে কার্যক্রম। তবে কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার দায়সারা জবাব তার। কাগজ থাকবে দলিল হবে, কাগজ দলিল হবে না, সেটা দালাল দিক বা পক্ষ দিক যেই দিক। দালালরা দলিল দাখিল এখানে করে না, দলিল দাখিল করার নিয়ম পক্ষরা দাখিল করবেন, আর দলিল লেখকরা এটা সহযোগিতা করবেন। তো দলিল লেখিতের সাথে আবার তারা কিছু সহকারী রাখে। এই এর বাইরে আর দালাল বলতে আমার কাউকে দেখে দিয়ে যাবে। আপনারা বলতেছেন এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এই পর্যন্ত আসে নাই। তো আমাদের কাছে যদি কেউ লিখিত আকারে অভিযোগ দেয়, তা আমরা তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই ব্যবস্থা নেব। বরগুনা জেলা সাব রেজিস্ট্রার অফিসে প্রতিদিন 2 শতাধিক মানুষ সেবা নিতে আসেন। তাদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান। দেদারসে চলছে দূষণ আর খননের অভাবে অস্তিত্ব সংকটে পড়ছে জেলার বুক চিরে বড়ে যাওয়া 14টি নদী। জেগে ওঠা চরে চলছে চাষাবাদ। তবুও নদী বাঁচাতে দেখা মিলছে না সংশ্লিষ্ট বিভাগের দৃশ্যমান কোনো পদক্ষেপ। মেহেদি হাসানের তথ্য ছবিতে শুভশ্রী রায়, ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ জেলা শহরের বুক চিরে বয়ে গেছে নবগঙ্গা নদী। খরস্রোতা এই নদীতে একসময় চলত বড় নৌকা, লঞ্চ ও স্টিমার। বিভিন্ন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে ব্যবহার হতো এই নদী। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই নদীটি এখন মৃতপ্রায়। একই চিত্র বেগবতী, কপোতাক্ষ, কুমারসহ জেলার ছোট বড় 12টি নদ নদীর। নদী শুকিয়ে মরা খালে পরিণত হয়, কোথাও ফলানো হচ্ছে ফসল, কোথাও পুকুর কেটে করা হচ্ছে মাছ চাষ। সেই সাথে শহরের বর্জ্য, ময়লা আবর্জনা ফেলার স্থান হিসেবেও ব্যবহার হচ্ছে এই নদী। দূষণে হারিয়ে গেছে দেশীয় প্রজাতির মাছ। নদী ভরাট হয়ে গেছে, নদীতে কোনো জল আসে না, নদীতে পানি নাই। আমরা ঠেকই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে নদীটা তাড়াতাড়ি যেন খনন করা হয়। এসবের পাশাপাশি থেমে নেই প্রভাবশালীদের দখলের প্রতিযোগিতা। তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অব্যবস্থাপনায় নদীর এই দুর্দশা। এখন তো আস্তে আস্তে বাড়িঘর হয়ে একদম নদী বন্ধ হয়ে গেছে, আর নদীর জায়গা থেকে সব আস্তে আস্তে এপার ওপার দিয়ে দখল করে নিচ্ছে। আমরা আগে গোসল করেছি, কাঁচা ধোয়া করেছি, এখন তো এটা আমরা পাচ্ছি না। নদীতে অনেক ময়লা মাটি, নোংরা, পরিবেশ খুবই নষ্ট।
64টি জেলায় খাল খনন প্রকল্পের আওতায় ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ডিপিপিগুলো পাশ হলেই নদীগুলো পুনর্খনন করা হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ডিপিপিটা পাশ হইলে এই নদীগুলি পুনর্খনন করা সম্ভব হইবে। একটা কারিগরি কমিটি ঝিনাদা আপনার নবগঙ্গা নদী পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে ডিজাইন ডাটা প্রেরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা সেই অনুপাতে ডিজাইন ডাটা প্রণয়নের কাজ অব্যাহত আছে। 1641.75 হেক্টর জমির উপর বয়ে চলেছে এইসব নদ নদী। দ্রুতই এসব রক্ষায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিক প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে বাইডেনের দুর্বল পারফরমেন্সে ডেমোক্রেটদের অসন্তোষ, রিপাবলিকানদের সম্ভাব্য প্রশাসনিক পরিকল্পনা নিয়ে আলোচনা, এমনকি ফৌজদারি মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাকে ছাপিয়ে মার্কিন রাজনীতিতে জায়গা করে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক সহিংসতার ঘটনা। গেল শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার মিলওয়াকিতে পৌঁছান তিনি। জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় রানিং মেট হিসেবে ওয়াহিও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু 2021 সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী সভায় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আগের তুলনায় বেশি উজ্জীবিত তার দল ও সমর্থকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।